শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। হাজারো মানুষের কণ্ঠে সব যুদ্ধাপরাধী শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। এই বাংলায় থেকে নানাবিধ অপরাধ করছে, তাদের শাস্তি আমরা চাচ্ছি। কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যেন কার্যকর হয়। রায়ের বাজারে সব শ্রেণী পেশার মানুষের ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শাহাদাত হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি বিশিষ্টজনদের। শহীদ মিনার থেকে গণমিছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 136 জন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। 5 জানুয়ারি হবে নির্বাচন, জানালো আওয়ামী লীগ। গণতন্ত্র নস্যাৎ করতে একতরফা ভোটের দিকে এগুচ্ছে সরকার, মন্তব্য বিএনপির। এবং দফায় দফায় অবরোধে সারা দেশে ব্যাহত হচ্ছে পাস্তুরিত তরল দুধ সরবরাহ। বড় অঙ্কের লোকসানে মিল্কভিটা সহ অন্য কোম্পানিগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে সেখানে। বাঙালির জাগরণে এদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোকবর্তিকার। তাই তো ভোরের আলো ফোটার পরপরই সেই সব শহীদদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় যেন পুরো বাংলাদেশ। ভোরের আলো ফোটার পরপরই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র সালামের সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হওয়ায় এবার ভিন্ন মাত্রা পায় শহীদ বুদ্ধিজীবী দিবস। অনেকেই বলছে যে বিচারই হবে না। সন্দেহবান যারা ছিল তাদেরকে প্রমাণ করেছেন। জননেতা শেখ হাসিনা যে কথা বলেন সেটা কার্যকর করে তিনি শেষ। আগামীতে আরো বাকি যারা যুদ্ধাপরাধী রয়েছে তাদের বিচার কার্যক্রম শেষ হবে এবং রায় কার্যকর করা হবে। বিদেশেও যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনা হবে। সবকিছুই পসিবল। আওয়ামী লীগ নেতাদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতির মিনারে ঢল নামে মানুষের। শ্রদ্ধাবনত মানুষের প্রত্যাশা বাকি যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর হবে দ্রুত। গত 42 বছর ধরে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে কুণ্ঠা নিয়ে, স্মরণ করা হয়েছে রক্তঋণ শোধ না করতে পারার বেদনা নিয়ে। তারপরও শত অনিশ্চয়তা আর আশঙ্কাকে পেছনে ফেলে যখন বাস্তবায়ন হতে শুরু করেছে যুদ্ধাপরাধীদের বিচারের রায়, তখন এই শীতের সূর্যোদয় যেন আভাস দিচ্ছে নতুন এক আলোর। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা হাজারো মানুষের কণ্ঠে ছিল সব যুদ্ধাপরাধী শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। শোকের দিনে মুক্তিযুদ্ধের উদ্দীপ্ত চেতনায় তাদের চোখে মুখে ফুটে ওঠে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ছোট্ট শলাকার উপর গুটি কয়েক ফুলে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে অবচেতন মনে এভাবেই স্মৃতির মিনার গড়ে তোলে এই শিশুরা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন হাজারো মানুষের ঢল, তখন পাশেই নিবিষ্ট মনে চলছিল তাদের এই কর্মতৎপরতা। সূর্য ওঠার আগেই ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। মানুষের আনাগোনায় মুখর হয়ে ওঠে চারপাশ। শোকের মিছিলে এবার ছোটদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যারা মুক্তিযুদ্ধের 14 ডিসেম্বর শহীদ হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলি দিতে আসছি।
আমাদের দাবি আমরা যারা বুদ্ধিজীবীদের হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই। শ্রদ্ধা জানাতে আসা সব শ্রেণী পেশার মানুষের মুখেই উচ্চারিত হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। কণ্ঠে ছিল কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার সন্তুষ্টি। তারা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আজ কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে। যারা এই বাংলায় থেকে নানাবিধ অপরাধ করছে তাদের শাস্তি আমরা চাচ্ছি এই বাংলায়। আমরা আশা করব সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যেন কার্যকর হয়। যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত গোটা জাতি। এই শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এমনটি প্রত্যাশা সবার। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ রুখে দাঁড়াও এর আয়োজনে গণমিছিলের আগে তারা এই দাবি জানান। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন, আগামী নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসুক, যুদ্ধাপরাধীদের শাস্তির বিষয়ে সাধারণ মানুষ এবং এই দেশের তরুণরা কোনো ছাড় দেবে না। এছাড়া অবরোধের নামে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করার দাবি জানান বিশিষ্টজনরা। তরুণেরাই কিন্তু একটা সরকারকে বাধ্য করেছে যুদ্ধাপরাধীদের বিচারটা তাদের ম্যানিফেস্টোতে রাখার জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। এই তরুণেরা আমাদের বাংলাদেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যাবে। দাবি করব, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যে কোনো বাধাই আসুক না কেন, সমবেতভাবে আমরা তা অপসারণ করব। ক্ষমতায় থাকতে হয় কিংবা বিরোধী দলেই থাকতে হয়, মুক্তিযুদ্ধের প্রতি যাদের আনুগত্য নেই, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে কিংবা সহজ ভাষায় শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের প্রতি অনুগত, সত্যনিষ্ঠ, তারাই এই দেশে রাজনীতি করতে পারবেন, অন্য কেউ না। দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 136 জন। নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল 10টা থেকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার রিটার্নিং অফিসার মহানগরের 8টি আসনে 23 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। ঢাকা 6 আসনে মিজানুর রহমান খান নৌকা, কাজী ফিরোজ রশিদ লাঙ্গল, ঢাকা 5 আসনে মনির হোসেন কমল লাঙ্গল, ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম হাতি, ঢাকা 17 আসনে বিএনএফ এর আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক পেয়েছেন। এদিকে নির্বাচন কমিশন থেকে জানা গেছে, সারা দেশে 116টি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। এছাড়া জাতীয় পার্টি এরশাদের 14, জাতীয় পার্টি জেপি 2, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর 2 এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির 2 জন প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দুপুরের সময় আরো থাকছে, ঢাকা চট্টগ্রামে পণ্য পরিবহন ব্যবস্থা সচল রাখতে পুলিশি পাহারায় চলছে ট্রাক ও কাভার্ড ভ্যান। নিরাপত্তা আরো জোরদারের দাবি ব্যবসায়ীদের। তফসিল অনুযায়ী যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নিয়েই 5 জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। নির্বাচন তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল যে ঘোষিত হয়েছে, সেই তফসিল অনুযায়ী এই নির্বাচন প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশের প্রধান দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে, এই আলোচনা চলছে, এই আলোচনা চলবে, এটা অব্যাহত থাকবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। শতাধিক আসনে একক প্রার্থী থাকার ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন তিনি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাল আমরা দেখেছি প্রায় 1/3 বেশি যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পাই না। অতএব এ থেকে প্রমাণিত, সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয় তাহলে এদেশে গণতন্ত্র ভুলণ্ঠিত হবে, গণতন্ত্রের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হবে। আজকে এই সরকার গণতন্ত্রকে
নস্যাৎ করে দেওয়ার জন্য এই একতরফাভাবে নির্বাচনে অগ্রসর হচ্ছে। আবারও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গ। সব যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই রায় বাস্তবায়নের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার ও সাধারণ মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বেদিতে ফুল দিতে শ্রদ্ধা জানানোর পর এই আহ্বান জানান তারা। মানোয়ার হোসেনের রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রায়েরবাজার বদ্ধভূমিতে ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিতে আসেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর অন্য রায়গুলোরও দ্রুত বাস্তবায়ন চান তারা। বুদ্ধিজীবী হত্যা, যে হত্যা পরিকল্পিতভাবে হয়েছে একটি জাতিকে ধ্বংস করে দেবার জন্য, আলাদা করে যেন বিশেষভাবে নজর দিয়ে এই হত্যাকারীদের বিচার করা হয়। এটা আমরা বলতে পারি যে একটা নতুন সময় এসেছে, একটা আশায় আমরা বুক বাঁধতে পারি যে মুক্তিযুদ্ধের সময় যে আদি পাপটা ছিল সেটা থেকে আমরা মুক্ত হওয়ার পর্যায়ে আছি এবং হব। শ্রদ্ধা নিবেদন করতে এসে শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় সাধারণ মানুষ। সবার মতামত, সবার আদর্শ নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। একটা সুস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করুক, এটাই আমরা চাই। বুদ্ধিজীবী হত্যাকারীদের আলাদা করে চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর নয়, বরং দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় আর একটি প্রাণও যেন না ঝরে, এমনটাই প্রত্যাশা সাধারণ জনতার। একই সঙ্গে এই দিবসকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা যেন চলমান রাজনৈতিক সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়। রায়েরবাজার বৌদ্ধভূমি থেকে মানোয়ার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতি শ্রদ্ধা জানিয়েছে ৭১-এ হারানো দেশের শ্রেষ্ঠ সন্তানদের। রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়েও শ্রদ্ধা নিবেদন করা হয়। গতরাত ১২টা ১ মিনিটে রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ জনতার ঢল নামে। এ সময় মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সমবেত জনতা। শহীদদের শ্রদ্ধা জানাতে নানা বয়সী মানুষের জমায়েত হয় পুরো প্রাঙ্গণ জুড়ে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সমবেত সবার কণ্ঠে ছিল জাতির শ্রেষ্ঠ শহীদদের হারানোর ক্ষোভ। পাশাপাশি বর্বর এই নিধন যজ্ঞে জড়িতদের বিচারও দাবি করেছেন অনেকেই। বিদেশি অনেক রাষ্ট্র যখন যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিরোধিতা করেছে, তখন উত্তর কোরিয়া বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের স্মরণ সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় কিমকে স্মরণ করে মেনন বলেন, নেতৃত্বের দৃঢ়তা, জনগণের উপর আস্থা এবং ঐক্যবদ্ধতার জন্যই উত্তর কোরিয়া এখন পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে কমিউনিস্ট আন্দোলন যখন দ্বিধা বিভক্ত ছিল, তখন কিম জং ইল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে দুর্বৃত্তরা তার বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। গতরাতে লক্ষ্মীপুর শহরে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী মার্জিয়া বেগমের অভিযোগ, রাতে একাধিক গাড়িতে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তাদের অনেকেই মুখোশধারী ছিল বলে উল্লেখ করেন তিনি। তারা ডাক্তার ফয়েজকে মাথায় গুলি করে ছাদ থেকে ফেলে দেয়। নিহত জামায়াত নেতার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে থাকলেও কে বা কারা এখানে নিয়ে এসেছে তা বলতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। পোশাকধারীও ছিল আর পোশাকধারী ছাড়াও ছিল। পরে আরো 2 গাড়ি আসছে। পুলিশের একটা পোশাক নাই, কিছু র্যাবের ছিল আর কিছু মুখোশধারী ছিল। তারপরে এক পর্যায়ে ডাক্তার সাহেবকে উপরে দিয়ে মাথায় শুট করে ফেলে দিচ্ছে নিচে। আমার ছেলেকে পায় না, ছোট ছেলে বেলাল, তাকে পাইলেই শুট করবে তারা। কোথায় আপনার ছেলে? পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর মালিকানাধীন ভবনের পাসপোর্ট অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ভোরে পাবনার দিলালপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই ভবনে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়িতে আগুন ধরে যায়। আগুনে 4তলা ভবনের নিচতলা এবং দোতলার কিছু অংশ পুড়ে যায়। এই ঘটনার পর বাড়িটি পুলিশ ঘিরে রাখে। পুরো ভবনই পাবনার আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘটনার সময় বাড়িতে কোনো লোকজন ছিল না বলে জানিয়েছে পুলিশ। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো।
শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। রায়ের বাজারে মানুষের ঢল। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি বিশিষ্টজনদের। শহীদ মিনার থেকে গণমিছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 136 জন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এবং 5 জানুয়ারি হবে নির্বাচন, জানালো আওয়ামী লীগ। গণতন্ত্র নস্যাৎ করতে একতরফা ভোটের দিকে এগুচ্ছে সরকার, মন্তব্য বিএনপির। রাজধানীর ফকিরাপুলে গতকাল জামায়াত শিবিরের নাশকতায় গুলিতে আহত তৃতীয় শ্রেণীর ছাত্র শান্তর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, একথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তিনি আরও জানান, শান্তর সারা শরীরে বিপুল সংখ্যক স্প্লিন্টার থাকলেও সে এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সেরে উঠতে কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। শান্ত ছোট ভাই শাওনকে সঙ্গে নিয়ে তার বাবা খবর পৌঁছে দিতে গিয়ে এই নাশকতার কবলে পড়ে। বাবার সঙ্গে দেখা করে বাসায় যেতে যাচ্ছিলাম, সে পথে আমার গায়ে গুলি লাগে। ভবিষ্যতে প্রবলেম হওয়ার আশঙ্কা নাই আমরা ধারণা করছি, তারপরে যে একেবারে 100% নেই এই কথা আমরা বলি না, কেন যে কোনো সময় তো যে কোনো সমস্যা হতে পারে। এখন সে কোয়াইট কনসাস, পেশেন্ট খাচ্ছে, পেশেন্ট হাঁটাচলা করছে, আমরা দিচ্ছি না তার রেস্টের জন্য। দফায় দফায় অবরোধে নিরাপত্তা ঝুঁকির কারণে সারা দেশে ব্যাহত হচ্ছে পাস্তুরিত তরল দুধের সরবরাহ ব্যবস্থা। এতে ব্যবসায়ী এবং খামারিদের পাশাপাশি সমবায় ভিত্তিতে পরিচালিত প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্রতিদিনের ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। একইভাবে তরল দুধ বাজারজাতকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বলছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদেরও স্বাভাবিক উৎপাদন এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। হরিপদ সাহার রিপোর্ট। পাবনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ অঞ্চলের ছোট বড় খামারে উৎপাদিত দুধ সমবায়ের ভিত্তিতে সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে পাঠানো হয় সারা দেশে। কিন্তু গত কয়েক সপ্তাহের টানা অবরোধে সরবরাহ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরেও দেখা গেল বেশিরভাগ দোকানেই জরুরি খাদ্যপণ্য হিসেবে বিবেচিত পাস্তুরিত তরল দুধের মজুদ নেই। 40 থেকে 50 লিটার দুধ বিক্রি হতো, এখন হয় না। চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, কাস্টমার চলে যেতেছে। আমি মিল্ক ভিটা দুধটা যেরকম পছন্দ করি, আমার বাসা সবাই খায়, সেই দুধটা এখন আমার জন্য খুব কষ্ট, কোথাও পাচ্ছি না আমরা। ঢাকা শহরের মোট চাহিদার প্রায় অর্ধেকেরও বেশি তরল দুধের যোগান দেয়া প্রতিষ্ঠান মিল্ক ভিটা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ঝুঁকিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাতক্ষীরা, বাগেরহাট, রংপুর সহ 9টি পয়েন্ট থেকে দুধ কেনা বন্ধ আছে। তবে পুলিশি নিরাপত্তায় কিছু কিছু দুধবাহী ট্যাঙ্কার আসছে বাঘাবাড়ি পয়েন্ট থেকে। এত বড় গ্রাহক নেই কোথাও, মিষ্টির দোকানে বিক্রি করে দিচ্ছে অর্ধেক দামে। এটি তো অবশ্যই আর্থসামাজিক ক্ষতি। যে কম বেশি মিল্ক ভিটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিকভাবে সমবায়ী, কৃষক, পরিবহনে জড়িত শ্রমিক, বিক্রেতা সবারই সর্বমোট ক্ষতি 1 কোটি টাকার উপরে পার ডে। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো একই ধরনের ক্ষতির মুখে পড়েছে। প্রতিদিন প্রায় 45 লক্ষ টাকা দুধ আমি কৃষকের কাছ থেকে কম নিচ্ছি। একদিকে যেরকম র মিল্ক কালেকশন করতে পারতেছি না, ততপরি আমি যতটুকুই প্রোডাকশন করতেছি তাও আমি বাজারে দিতে পারতেছি না। এই পলিটিক্যাল আনরেস্ট, রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না, গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছে, গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিচ্ছে। গত বছর ডিসেম্বর মাসের প্রথম 10 দিনে ঢাকা ও চট্টগ্রামে শুধুমাত্র মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ সরবরাহ করেছিল প্রায় 10 লাখ লিটার। টানা অবরোধ এবং হরতালে যা এবার 4.5 লাখ লিটারে নেমে এসেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। টানা অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থবির পণ্য পরিবহন ব্যবস্থা সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল শুরু হয়েছে। এদিকে আমদানি রপ্তানি সহ সব ধরনের পণ্য পরিবহনে আরও বেশি সংখ্যক পুলিশি পাহারার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লেপি। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে সবসময় আমদানি রপ্তানি পণ্য পরিবহন সীমিত হয়ে পড়ে। তবে সম্প্রতি বিরোধী দলের ডাকা 3 দফা অবরোধ সহ মহাসড়কগুলোতে সহিংস পরিস্থিতির কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে তৈরি পোশাক শিল্প মালিকরা। অবরোধের কারণে, ফ্যাক্টরিতে প্রোডাকশন না হওয়ার কারণে, মেটেরিয়াল না আসে পৌঁছার কারণে আমার মনে হচ্ছে যে আগামী মাসে $1 বিলিয়ন বিজনেস লস করবে। বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 5000 ট্রাক ও কাভার্ড ভ্যান রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়, কিন্তু চলমান সহিংসতায় পণ্য পরিবহন অনেকটাই বন্ধ হয়ে যায়। যারা রাজনীতি করে সন্ত্রাসী নাম দিয়ে
তারা এই গাড়িগুলো রাস্তার মধ্যে জ্বালিয়ে দিয়েছে, ড্রাইভারদেরকে জ্বালিয়ে দিয়েছে। এই অবস্থায় পুলিশ পাহারায় পণ্যবাহী যানবাহন পারাপারের কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। শহরের মধ্যে তো এমনি পৌঁছাই, এর বাইরে আমরা ওই সিটি গেট পর্যন্ত পৌঁছে দিই, তারপরে আমরা ওয়েট করি যতক্ষণ তারা আসে, হাইওয়ে পুলিশ, তার না হাইওয়ে পুলিশকে দিয়ে দেয়। পোর্ট থেকে কোনো মালামাল তাদের প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেয়, এবং ওদের যদি কোনো মালামাল আমদানি বা রপ্তানি করতে যে মালামালগুলো সেগুলো আবার বন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মহাসড়কের পাশাপাশি গ্রাম পর্যায়ে যেন নিরাপদে পণ্য পরিবহন করা যায় সে দাবিও জানান ব্যবসায়ীরা। অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলা বিশেষ করে ভোগ্যপণ্যগুলো যাতে গ্রামগঞ্জে পৌঁছানো যায়, সরকারকে সেই ব্যবস্থা আরো জোরদার করতে হবে। গত 3 মাসে রাজনৈতিক সহিংসতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2 শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান পোড়ানোর পাশাপাশি প্রায় 1000 পণ্যবাহী গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পাইকারি বাজারে দেশি এবং ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত, তবে বেড়েছে নতুন আলুর দাম। বিক্রেতারা বলছেন ঘন ঘন হরতাল আর অবরোধে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ভরা মৌসুমেও দাম কমছে না। মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। টানা অবরোধ আর হরতালের প্রভাবে রাজধানীর পাইকারি বাজারে দিন দিনই বাড়ছে পণ্য সংকট। বিক্রেতারা বলছেন ধান ওঠার পরেও বাজারে নতুন চালের সরবরাহ কম। এই সপ্তাহে নাজির শাল 44 থেকে 45 টাকা আর মিনিকেট 45 টাকায় বিক্রি হচ্ছে। চাউলের দর তো এখানে মোটামুটি মনে করেন আগের মতোই আছে, কিন্তু সরবরাহ নাই, যেটা ঘরের থেকে বের হচ্ছে আর ঢোকানো যাচ্ছে না। 1 নম্বর মিনিকেটটা 45 টাকা পর্যন্ত আপনার যাচ্ছে, আর 28 পড়তেছে আপনার 38 টাকার নিচে, আর সোনাটা পড়তেছে 37 টাকা। এদিকে গেল সপ্তাহে পেঁয়াজ 100 টাকার উপরে বিক্রি হলেও এ সপ্তাহে দেশি এবং ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ 75 থেকে 80 আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এখন পেঁয়াজের দাম থাকতো 30 থেকে 35 টাকা, অবরোধের কারণে দাম বেশি। অন্যদিকে গত মৌসুমের আলু 13 থেকে 14 টাকায় বিক্রি হলেও বেড়েছে নতুন আলুর দাম। এ সপ্তাহে দেশি মসুর ডাল 99 টাকা, বোল্ডার 66 টাকা আর চায়না রসুন 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু 2 দিন আগে 18 টাকা ছিল, কিন্তু গাড়ি আসতে পারে না, এই জন্য মার্কেটে 30 টাকা। বোল্ডার আছে 66 67, হাইব্রিড আছে হলো 74 আছে, 72 আছে, 76 আছে। খোলা তেল যেটা ওই যে সুপার কোয়ালিটি ওটা হলো আপনার 80 টাকা, আর সোয়াবিন যেটা ওটা 103 টাকা কেজি। এদিকে চিনির দাম গত সপ্তাহের তুলনায় 3 টাকা কমে বিক্রি হচ্ছে 42 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের দেশের সেরা পূজা মণ্ডপগুলোকে পুরস্কার দিল জড়োয়া হাউজ। দুর্গাপূজার সময় দর্শনার্থীদের চোখে যে পূজা মণ্ডপ সবচেয়ে আকর্ষণীয় ছিল সেগুলোর মধ্য থেকে 3টি মণ্ডপ বাছাই করা হয়। SMS এর মাধ্যমে সময় টেলিভিশন দর্শনার্থীদের মতামত যাচাই করে। সেরা 3টি মণ্ডপকে 1 লাখ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় সময় টেলিভিশনের কার্যালয়ে। বিজয়ীদের মধ্যে ছিল ঢাকেশ্বরী পূজা মণ্ডপ, কলাবাগান পূজা মণ্ডপ এবং পতেঙ্গা পূজা মণ্ডপ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সন্দেহভাজন জঙ্গি হামলায় একজন পোলিও কর্মী ও 2 জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। খাইবার পাখতুনখা প্রদেশে শুক্রবার আলাদা হামলায় এই ঘটনা ঘটে। প্রথমে সোয়াবি শহরে এক মোটরসাইকেল আরোহীর গুলিতে 2 জন নিরাপত্তারক্ষী নিহত হয়। তারা পোলিও কর্মীদের নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিল। এর ঘণ্টাখানেক পরে জামদুর শহরে এক বন্দুকধারীর গুলিতে একজন পোলিও কর্মী নিহত হন। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রশাসনের পোলিও রোধের কার্যক্রম রুখতে কোনো একটি পক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে। এজন্য তালেবানকে দায়ী করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্প্যানিশ লা লিগা আজ রাতে এস্তাদিও এল সাদারে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে রাত 1টায় নু ক্যাম্পে বার্সেলোনা আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। ওসাসুনার বিপক্ষে 17 জয় ও 5 হারে লস ব্ল্যাঙ্কাসরা এগিয়ে থাকলেও ওসাসুনার মাঠে গেল 5 ম্যাচে মাত্র একবারই জয়ের দেখা পায় রিয়াল মাদ্রিদ। কিছুটা সাবধানী হয়ে মাঠে নামবে। তবে গেল ম্যাচে ইনজুরি থেকে ফিরে আবারও গোলের ধারায় ফেরা গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো ফর্মে থাকায় অতটা দুশ্চিন্তায় হয়তো থাকতে হবে না আনচেলত্তি শিষ্যদের। অন্যদিকে
চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিককে বড় ব্যবধানে হারিয়ে বার্সেলোনা আছে দারুণ আত্মবিশ্বাসে। তার উপরে মেসিবিহীন কাতালানদের গোলে হ্যাট্রিক করে ঝলক দেখিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তাই ন্যু ক্যাম্পে সমর্থকদের হতাশ না করতেই নামবে তাতা মার্টিনো শিষ্যরা। পাকিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। প্রথম টি-20 হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 24 রানে হারিয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করেছে শ্রীলঙ্কা। পেরেরার ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে 3 উইকেটে 211 রান করে লঙ্কানরা। জবাবে সব উইকেট হারিয়ে 187 রানে থামে পাকিস্তান। এ জয়ে টি-20 ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক হাফিজ, কিন্তু তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত করেন লঙ্কান 2 ওপেনার পেরেরা ও দিলশান। তারা দুজন দলীয় 100 রানের পুঁজি দেন। তবে ব্যক্তিগত 38 রানে দিলশান ফেরার কিছুক্ষণ পর আউট হয়ে যান অভিষিক্ত প্রসন্নাও। কিন্তু শেষ দিকে সাঙ্গাকারার অপরাজিত 44 রান ও পেরেরার 84 রানে 212 রানের বড় টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান 18 রানেই হারায় শেহজাদকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান শারজিলের 50, আফ্রিদির 28 ও সোহেল তানভীরের 41 রানের ব্যবধান কমিয়েছে মাত্র। Beats him with an outswinger. He's gone, caught behind, undone by the ball. That দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। রায়ের বাজারে মানুষের ঢল। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি বিশিষ্টজনদের। শহীদ মিনার থেকে গণমিছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 136 জন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। 5 জানুয়ারি হবে নির্বাচন, জানালো আওয়ামী লীগ। গণতন্ত্র নস্যাৎ করতে একতরফা ভোটের দিকে এগুচ্ছে সরকার, মন্তব্য বিএনপি। এবং দফায় দফায় অবরোধে সারা দেশে ব্যাহত হচ্ছে পাস্তুরিত তরল দুধ সরবরাহ। বড় অঙ্কের লোকসানে মিল্ক ভিটা সহ অন্য কোম্পানিগুলো। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।